আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই আলোচনার শুরুতে আমি একটা প্রথমে খবর জানাই, এবং খবরটার ভাব অর্থ যদি আপনারা বোঝেন তাহলে কারো বুঝতে অসুবিধা হবে না যে শেখ হাসিনার কে ফিরিয়ে আনা, মানে এই বিষয়টার মধ্যে জাদুঘরে যাওয়ার পথে যে আলটিমেটলি ফিরিয়ে আনা নাকি দেন দরবারটা ইন্ডিয়ার সাথে না শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে গড়ায়। যাক, খবরটা আগে শুনেন। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি ঈদের পরদিন ফার্স্ট যে অফিস ছিল সেই অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে। সেই 1 মাসে ভারতের হাই কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। প্রণয় বর্মা আমাদের মন্ত্রণালয়ে এসেছেন, একাধিকবার কথাবার্তা হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই মিটিং এ ওই কথা বলা হয়েছে। ওই মিটিং এ ওই কথা মানে শেখ হাসিনা প্রসঙ্গটা উঠেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে ইউনূসের এই প্রসঙ্গ উঠেছে। প্রসঙ্গ তো উঠেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলছি, আমরা তো কথাই বলেছি, এটা তো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এখন শেখ হাসিনা এমন একটা ইস্যু, সেই ইস্যুটা এই নির্বাচনের মধ্যে দিয়ে ইউনূস আমলে যে জায়গা ছিল না তার চেয়েও এটার মিরাকেল একটা পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকা না থাকা, এবং শেখ হাসিনা ইলেকশনে ডিস্টার্ব না করা, তার দলের ডিস্টার্ব না করা, এবং তার কর্মী সমর্থকদের বিপুল হারে যারা ভোট সেন্টারে গিয়েছে তাদের বিএনপিতে ভোট দেয়া, মাঠের বাস্তবতা, এবং জাতীয় পর্যায়েরও এটা কোনো বাধা নিষেধ ছিল না। ফলে এসবের পরে এবং ট্রাইব্যুনালের যে বিতিকিচ্ছিরি নিউজ কিছু এর মধ্যে আমাদের সামনে এসছে, এই ট্রাইব্যুনালের বিচার নিয়ে দেশ বিদেশে বিভিন্ন আলাপ আলোচনা সবকিছু আপনারা জানেন, কে কি মূল্যায়ন করছে সেগুলো জানেন। এই পর্যায়ে আলটিমেটলি শেখ হাসিনাকে আর দেশে ফিরে আনা একজন ট্রেডিশনাল ক্রিমিনাল, একজন ট্রেডিশনাল কিলার, একজন ট্রেডিশনাল স্বৈরাচার, তার ক্ষেত্রে যেরকম হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে কি আর এখন সেই জায়গায় আছে? ধরেন ওসমান হাদির যারা হত্যাকারী দুজন ধরা পড়েছে আপনার ইন্ডিয়াতে, ওই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এদেরকে আনার যে প্রক্রিয়া হবে, এদের জন্য সরকার যে চেইনে কথা বলবে, যে ভাষায় কথা বলবে, ইন্ডিয়া যে ভাষায় উত্তর দিবে, শেখ হাসিনার ক্ষেত্রে কি তারেক রহমানের ক্ষেত্রে তা হবে? আর তারেক রহমানের তো জোরালো আলোচনা, এখন তিনি ইন্ডিয়ায় যাচ্ছেন। ইন্ডিয়া যেখানে শেখ হাসিনাকে এখনো অপরাধী মনে করে, ইন্ডিয়া তো মনে করে না যে শেখ হাসিনা অপরাধী। এরকম অনেক ক্ষেত্রেই আছে, বা শেখ হাসিনা ট্রেডিশনাল একজন বা পেশাদার ক্রিমিনাল, এটা তো ইন্ডিয়া মনে করে না, বরঞ্চ তারা ভিভিআইপি ট্রিটমেন্টে তাদের অতিথি হিসাবে তাকে রেখেছে। ফলে অন্য একজন ক্রিমিনালকে আনার যে রাস্তা, যে প্রক্রিয়া, শেখ হাসিনাকে আনার ব্যাপারটা ইউনূস আমলেও সেই জায়গায় ছিল না। ইউনূস শুধুমাত্র ইস্যুটা জিয়ে রেখেছিল, খুবই বকবক বকবক করেছে, আজকে নিয়ে আসতেছি, কালকে নিয়ে আসতেছি, টান দিয়ে নিয়ে আসতেছি, তুইলা নিয়ে আসতেছি, এরকম বহু ব্যাপার ছিল, সবই ছিল চাপাবাজি। তারেক রহমান সরকার সেই চাপাবাজির পথে হাঁটছে না, কিন্তু তারা স্পষ্টভাবে কখনোই বলতে পারবে না যে ইন্ডিয়ার সাথে আমাদের এই দেন দরবার হয়েছে, এই দেন দরবারে অমুক সালের অমুক তারিখ, যেহেতু 2026 সাল, যে 3026 সালের 1 জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, এটা মোটামুটি চূড়ান্ত। এরকম কোন খবরের দিকে যাবে বলে আপাতত কেউ ভাবছে বলে মনে হয় না। আলোচিত 1/11 বা 1/11 অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 23শে মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা জিওএসএস এর বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা বা ডিবি পুলিশ। ডিবি পুলিশ জেনারেল মাসুদকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠিয়েছে। আদালতে তার 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত। তার বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পেয়েছে ডিবি পুলিশ। জেনারেল মাসুদের গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, 1/11 এর কুশলভ বা খলনায়কদের কি তাহলে গ্রেপ্তার করা শুরু হলো? 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালের গুলিতে 11 জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। আবার গত বছর মানি লন্ডারিং এর মামলায় আদালত তার স্থাবর সম্পদ ক্রয়ের নির্দেশ দিয়েছিলেন। স্বাভাবিকভাবে আলোচনার জন্ম দিয়েছে 2 বছর ধরে গ্রেপ্তার এড়াতে সক্ষম হওয়া সাবেক জেনারেল মাসুদকে
কেন গ্রেপ্তার করা হলো? বিশেষ করে 111-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক রাজনীতিবিদদের উপর নিপীড়ন আর -2 থিওরি বাস্তবায়নে পর্দার আড়ালের খলনায়কদের একজন ছিলেন এই সাবেক জেনারেল। কিন্তু সেখানেও প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, বাকি খলনায়ক, বিশেষ করে যারা এখনো দেশে আছেন, তাদেরকে কি গ্রেপ্তার করা হবে? 111-এর খলনায়কদের মধ্যে কেউ কেউ সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্বেও ছিল। তাদের ভবিষ্যৎ কি হবে? কেউ পরে সেনা প্রধানও হয়েছিলেন। বিশ্লেষকদের প্রশ্ন, 111-এর কুশীলবরা যদি গ্রেপ্তার হয়, তাহলে একই যুক্তিতে কি ভবিষ্যতে ইউনূসের কুশীলবরা ধরা পড়বেন? 2006 সালে বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, এই ইস্যুতে শুরু হয়েছিল আন্দোলন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেখা দিয়েছিল ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। তারই ধারাবাহিকতায় 2007 সালের 11ই জানুয়ারি ঘটে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন। জারি হয়েছিল জরুরি অবস্থা, যা 1/11 বা 111 নামে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ 11ই জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। একই সাথে তিনি ওই বছরের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেছিলেন। এর সূত্র ধরে ক্ষমতায় এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হয়েছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। আর তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ। ওই সময় জেনারেল মইনুর যে কয়টি ডান হাত ছিল, তাদেরই অন্যতম ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে যেসব সামরিক কর্মকর্তা প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তখন কথিত ছিল তিনি ছিলেন নাটের গুরু। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি কার্যত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। এই কমিটির মাধ্যমে যৌথ বাহিনী পরিচালিত দেশের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলায় জড়ানোর প্রক্রিয়া চালানো হয়। 1/11 পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল -2 ফর্মুলা, যার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 111 সরকার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। তার 2 মাস পার হওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছিল তখনকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে, যিনি পরবর্তীতে লন্ডনে চলে যান। বিশেষ করে গোয়েন্দা হেফাজতে নিয়ে তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, যেখানে মাসুদ উদ্দিন চৌধুরীর মুখ্য ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল 23শে মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফেনী জেলায় আরো 3টি মামলা এবং জিএমপিতে 5টি মামলা সহ মোট 8টি মামলার তদন্ত চলছে। এছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে একাধিক অভিযোগ তদন্ত করা হচ্ছে। শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সাবেক এই জেনারেলের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তে থাকা পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানব পাচার মামলা। জেনারেল মাসুদ ওই মামলার 3 নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় মোট 101 জন আসামি রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী 1975 সালের 1 মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। 2007 সালের 11ই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের প্রধান বা জিওসি ছিলেন, যা তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে দায়িত্ব পালন করেন। কথিত আছে, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী তার অধীনে সেনা ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তখনকার সেনা প্রধান জেনারেল মইনু আহমেদ তার স্মৃতিচারণ নিয়ে লেখা
শান্তি স্বপ্নের বইয়ে লিখেছেন, 3 বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল বারী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক পর্যায়ে তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে 2008 সালের 2রা জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে এবং 28 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর একই বছর 2রা সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। 2008 সালের 4 নভেম্বর তিনি হাই কমিশনার হিসেবে অস্ট্রেলিয়া যান। 2011 সালের 29 জুন তার চাকরির মেয়াদ শেষ হলো। পরবর্তীকালে একাধিকবার তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং 2014 সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নেন। দেশে ফিরে তেজগাঁয়ে একটি রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। রেস্টুরেন্টের নাম পিকাসো।